পত্রের দুই তিনটা ক্লাস লাগবে, দ্বিতীয় পত্র লাগবে না। দ্বিতীয় পত্র আপনি ফার্স্ট পাবলিকে যেটুকু পড়াইছিলেন ওইটুকু নোট আছে আমার কাছে। আচ্ছা, প্রথম পত্রে কি আলহামদুলিল্লাহ। ক্লাস? এখন তো আমরা প্রথম পত্র রিভিশন দিব। প্রথম জি পত্র ম্যাম। প্রথম অধ্যায় তো হয়েছে না? জি ম্যাম, হুম। তোর মধ্যে সব আছে। আচ্ছা, ঠিক আছে। প্রথম অধ্যায় যদি হয়ে থাকে তাহলে আমাদের মানে আজকে দ্বিতীয় অধ্যায় তো তোমাদের নাই, তৃতীয় অধ্যায় আছে। এটা জি একটি হুম, অনেক বড়, তো তো আমরা এটা এটাই। মানে এটা একদম ভালো করে অল্প অল্প করে দেখে দেখে যাবা, তাহলে দেখবা ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ এগুলা থেকে বহু নির্বাচনী আসবে, আর এখন যেহেতু শর্ট সিলেবাস, তাহলে তোমাদের কিছু কমানো যাবে না, বাদ দেওয়া যাবে না, এইটা মনে রাখবা। এখন আর কিছুই ঠিক। বাদ দেওয়া যাবে না। তো দেখো ম্যাম, আমরা দ্বিতীয় পত্র কি শুনতে পারবেন না? দ্বিতীয় পত্র আর তো রিভিশন একবার দিলাম, তো আরেকবার এটা শেষ হোক, ফার্স্ট পেপারের সবগুলো শেষ হোক, পরে তো সময় থাকবে। আর কলেজ যদি খুলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, আমরা খোলার পরে শুধু পরীক্ষা টরীক্ষা নিব, আর যার যেখানে সমস্যা আছে সেগুলো দেখবো ইনশাল্লাহ। জি আচ্ছা, ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি না? আচ্ছা। জি। তৃতীয় অধ্যায় মানে হচ্ছে যুক্তির উপাদান যেটা। তো যুক্তির উপাদান মানে হচ্ছে একটা যুক্তি। আমরা যে কথা বলি, একজনকে বুঝাই, বোঝানোর চেষ্টা করি, তখন একটা যুক্তি দেই না, যে আমরা মানুষ, জি। সব মানুষ যেহেতু মারা গেছে, যে আমরাও মানুষ, আমরা বলি যে আমরাও মানুষ। কারো মনে হয় মাইকটা অন আছে, দেখো তো, কারো মাইকটা অন অফ করে দাও, তাহলে শুনতে পাবা। যার মাইকটা অন আছে সে মাইকটা অফ করো, তাহলে ভালো শুনতে পাবা। তো দেখো, আমরা বলছিলাম যে যুক্তির উপাদান। যুক্তি মানে হচ্ছে আমরা যে কথা বলি বা কাউকে বোঝানোর জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য যে একটা যুক্তি দিয়ে কাউকে জিনিসটা বুঝাই, সেটা হলো যুক্তি। তো যুক্তিটা হচ্ছে এরকম, যেমন আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি কত মানুষই মারা যাচ্ছে আমাদের চারপাশের। মনে করো করোনাতেই অনেক মানুষ মারা গেছে, এমনি স্বাভাবিকভাবে হোক, যেভাবেই হোক। তখন আমরাও বলছি যেহেতু করোনার প্রাদুর্ভাব এখনও আছে, তাহলে আমরাও মারা যেতে পারি, বা সব মানুষই মরণশীল। এই যে একটা যুক্তি, তো এইটাকেই বলা হয় যুক্তি। এই যুক্তিটা গঠন করতে হলে কি কি উপাদান লাগে? প্রথমত লাগে অক্ষর, এরপরে লাগে শব্দ, এরপরে লাগে পদ, এরপরে লাগে বাক্য। কি কি লাগে একটা যুক্তি গঠন করতে হলে? অক্ষর লাগে, পদ লাগে, শব্দ লাগে, বাক্য লাগে, তবেই না একটা যুক্তি গঠন হবে। তো দেখো, এই সেই উপাদানগুলোর মধ্যে তোমাদের অধ্যায়টার নামই হচ্ছে যুক্তির উপাদান। তো এই উপাদানগুলোর মধ্যে প্রথম উপাদানকে আমরা বলে থাকি শব্দ। এখন শব্দ তো আমরা স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকেই, মনে হয় তোমরা ওয়ানে না হোক 3-4 থেকে আমরা শব্দর সংজ্ঞা শিখেছি, যে কয়েকটা বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় শব্দ। কয়েকটা বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, তবে তাকে বলা হয় শব্দ। সেই শব্দ আমাদের লজিক্যাল ভাষায় শব্দ, ব্যাকরণিক ভাষায় অনেক রকমের শব্দ আছে, কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় শব্দ হচ্ছে 3 রকমের। একটা হলো পদযোগ্য, একটা হচ্ছে পদ অযোগ্য, আর একটা হচ্ছে সহপদযোগ্য। তো আমরা কি বলছি, যুক্তিবিদ্যার ভাষায় শব্দ কয় প্রকার বলেছি? যুক্তিবিদ্যার ভাষায় শব্দকে আমরা কয় ভাগে ভাগ করেছি বলো? 3 ভাগে। 3 ভাগে। একটা হলো পদযোগ্য, সহপদযোগ্য, পদ অযোগ্য। এখন আমি যদি বলতাম মানুষ, এটা কি পদ হইতো? পদযোগ্য। এটা পদযোগ্য শব্দ কেন হতো? কারণ যে শব্দগুলো যে কোনো সময় যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধের জায়গায় বসতে পারে বা বসার যোগ্যতা রাখে, সেই শব্দগুলোকে বলা হয় পদযোগ্য শব্দ। আর যে শব্দগুলো টি, টা, খানা, খানি, গুলা, গুলু, এইগুলো সহযোগে কোনো শব্দের পাশে বসে, টি, টি, টা, খানা, খানি, গুলা, গুলু, এইগুলো কোনো শব্দের পাশে বসে সেই শব্দটা যদি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধের জায়গায় বসতে পারে, সেই শব্দগুলোকে বলা হয় সহপদযোগ্য। আর সেই শব্দগুলোকে পদ অযোগ্য বলা হয় যেগুলো কখনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধের জায়গায় বসতে পারে না। কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধের জায়গায় বসতে পারে না। এখন আমরা যদি বলতাম বাহ, দৃশ্যটি কি চমৎকার, তো এখানে তোমার নিচে কোনো একটা যুক্তিবাক্য লেখা থাকতো, বাহ, দৃশ্যটি খুব চমৎকার, তো নিচে যদি বাহের নিচে যদি তোমার আন্ডারলাইন করা থাকতো, তখন তোমাকে প্রশ্ন করা হতো যে উদ্দীপকে আন্ডারলাইন করা শব্দটি কী ধরনের শব্দ,
তার আলোকে শব্দের প্রকারভেদ ব্যাখ্যা করো। তার আলোকে শব্দের প্রকারভেদ ব্যাখ্যা করো। তখন তোমার বলতে হতো যে বাহ শব্দটি কীরকম শব্দ বলো দেখি। বাহ শব্দটি কীরকম শব্দ? পদ অযোগ্য। তখন তোমার প্রথমেই তুমি উদ্দীপকের আলোকে যখন বলা হবে তখন তোমাকে যেহেতু বাহ এর নিচে আন্ডারলাইন করা আছে সেজন্য প্রথমেই বলতে হবে এই বাহ শব্দটি হচ্ছে পদ অযোগ্য। কেননা এই বাহ এগুলো কখনো, এই শব্দটা কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয়ের জায়গায় বসতে পারে না বা বসার ক্ষমতাও নাই। সুতরাং এটিকে পদ অযোগ্য শব্দ বলা হয়। আর এটার আলোকে যদি আমি শব্দের প্রকারভেদ দেখাই তাহলে আমি বলবো যে শব্দের প্রকারভেদ হচ্ছে যুক্তিবিদ্যার ভাষা শব্দ 3 প্রকার: পদযোগ্য, সহপদযোগ্য, পদ অযোগ্য। তখন তুমি পদযোগ্য শব্দের সংজ্ঞা দিলা, উদাহরণ দিলা, সহপদযোগ্যের সংজ্ঞা দিয়া উদাহরণ দিবা। আর পদ অযোগ্য তো আগেই বলে দিয়েছো যে পদ অযোগ্য শব্দ হচ্ছে। বলো। ব্যাকরণের ভাষায় কি পদ 3 প্রকার? না, ব্যাকরণের পদ না, শব্দ। আমরা শব্দ পড়ছি, ব্যাকরণের ভাষায় শব্দ 3 প্রকার না। ব্যাকরণের ভাষায় অনেক শব্দ আছে, শুধু যুক্তিবিদ্যার ভাষায় শব্দ হচ্ছে 3 প্রকার: পদযোগ্য, সহপদযোগ্য, পদ অযোগ্য। আমরা ব্যাকরণে যখন শব্দের প্রকার পড়েছি, তোমরা উৎস অনুসারে, তৎসম শব্দ, বিসর্গ শব্দ, অনেক শব্দ আমরা পড়েছি। হ্যাঁ, 5 প্রকার পড়েছি। তো উৎপত্তি অনুসারে, সেটা ছিল উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। উৎপত্তি, হ্যাঁ আমারও মনে আছে। আচ্ছা, তোমাদের কারো মাইকটা অন আছে দেখো তো, একটু অফ করো, নাহলে শুনতে পাবে না ভালো করে। তো দেখো, এটা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন থাকবেই, আর সংক্ষিপ্ত প্রশ্নের তো কথাই নেই যে শব্দ কাকে বলা হয়, শব্দের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। তো শব্দ হচ্ছে কয়েকটা অক্ষর পাশাপাশি বসে, এটার লজিক্যাল সংজ্ঞা না, এটা একদম অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা। সব যুক্তিবিদ্যা, ব্যাকরণিক বা বিদ্যা সব কিছুতেই একই সংজ্ঞা। কয়েকটা বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তখন সেই বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দ যুক্তিবিদ্যার ভাষায় 3 প্রকার: পদযোগ্য, সহপদযোগ্য, পদ অযোগ্য। পদযোগ্য হচ্ছে সেই সব শব্দ যারা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়ের জায়গায় যে কোনো সময় বসতে পারে, অথবা বসার যোগ্যতা রাখে, অথবা বসার ক্ষমতা রাখে। আর দিয়ে উদাহরণ দেবা: ফুল, ফল, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এইগুলা। আর এটাই যদি ফুলটি, ফুলগুলো, মানুষগুলো, মানুষ, সব মানুষ, এরকম যদি আমরা বলি তখন আমরা সেই শব্দগুলোকেই, সেই পদযোগ্য শব্দগুলোর যদি টিটা খানাখানি যোগে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধের জায়গায় বসতে পারে তো সেই শব্দগুলোকে বলা হয় সহপদযোগ্য। যেমন বইটি, খাতাগুলো, টেবিলখানি, এরকম যদি আমরা বলতাম তখন সেই টি সহযোগে, খানা সহযোগে, গুলো সহযোগে, গুলা সহযোগে যদি হতো সেগুলোকে বলা হতো পদযোগ্য, সহপদযোগ্য শব্দ। আর পদ অযোগ্য হচ্ছে যেগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধের জায়গায় বসতে পারে না, সেগুলোকে বলা হয় পদ অযোগ্য শব্দ। পদ অযোগ্য শব্দ আহ, বাহ, হি হি, হা হা, এগুলো এবং হয় ও নয়, এগুলোকে আমরা শব্দ বলি, সংযোজক বলি। যদি আমরা ব্যাকরণের ভাষায় এগুলোকে শব্দ বলি, হয় নয়, তবুও এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে আর বিধের জায়গায় বসতে পারে না। কারণ আমরা জানি যুক্তিবিদ্যার ক্ষেত্রে সংযোজক হচ্ছে হয় এবং নয়, এগুলো কোনো উদ্দেশ্য আর বিধের জায়গায় বসতে পারে না। সুতরাং এগুলো পদ অযোগ্য শব্দ। এখন শব্দের প্রকার বুঝতে কারো কোনো সমস্যা আছে বলো? জি না ম্যাম, বুঝতে তোমার বড় প্রশ্ন আসলো, ছোট প্রশ্ন আসলো, যাই আসুক পারবা ইনশাল্লাহ। দেখো এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে, এই যে দেখো। এরপরে হচ্ছে দ্বিতীয়, আমাদের যে দ্বিতীয় উপাদান, যুক্তির উপাদানের যে দ্বিতীয় উপাদান তার নামই হচ্ছে পদ। প্রথমে কি গিয়েছিল? শব্দ। এখন যে যুক্তির উপাদানের সেকেন্ড উপাদান তার নাম হচ্ছে পদ। তার ইংরেজি শব্দ কি? পদের ইংরেজি শব্দ কি বলো? টার্ম। এটা কোন শব্দ থেকে এসেছে? আমি লোকায় দেই। টার্মিনাস শব্দের অর্থ কি? সীমারেখা, প্রান্ত বা সীমা। হ্যাঁ, মনে করে বলো কেন, এগুলা পারা উচিত। যে আমরা জানি সেই জন্যই তো বলি তোমার ক্লাসের দরকার নেই, তুমি তো ক্লাস করো না, তুমি তো পণ্ডিত না, পণ্ডিত না? বকা দিচ্ছি। এখন শোনো, পদ হচ্ছে বাংলা শব্দ, তার ইংরেজি শব্দ হচ্ছে প্রান্ত, টার্ম। এটা এসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস বানান পারবা? TERMINUS, টার্মিনাস। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা।
আর এই সুতরাং আমরা উৎপত্তিগত অর্থে বলতে পারি পদ হচ্ছে কোনো একটা যুক্তিবাক্যের দুই প্রান্ত অথবা প্রান্তদ্বয়কে বলা হয় পদ। কোনো একটা যুক্তিবাক্যের প্রান্তদ্বয় অথবা দুই প্রান্তকে বলা হয় পদ। এটা হচ্ছে উৎপত্তিগত অর্থে। যেমন আমরা পড়েছিলাম যে যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে কি বুঝো, মনে আছে নাকি? বলো তো একটু, পুরানো পড়া। উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে কি বুঝো? আক্ষরিক অর্থে অথবা উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে কি বুঝো? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। হ্যাঁ ওইটা আমাকে বলো কিভাবে আসছিলা। যুক্তিবিদ্যা মানে যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করবো নাকি? না স্বরূপ না, যদি আসে তোমার উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে কি বুঝে ব্যাখ্যা করো, তখন তোমার মনে নাই কেন? তখন তুমি বলবা যে যুক্তিবিদ্যা বাংলা শব্দ, এটা হচ্ছে এটার ইংরেজি শব্দ লজিক, LOGIC। এটা এসেছে গ্রিক শব্দ LOGI ক্যাই থেকে। আর এই লজিকটা হচ্ছে লগোস শব্দের বিশেষণ। লগোস মানে LOGOS, আর লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ভাষা বা চিন্তা। সুতরাং উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এতক্ষণে আমি বললে পারো কেন? তোমরা নিজেরা পারবা, আমি বলার সাথে সাথেই যেন পারো। ঠিক তেমনি যদি তোমার আসে, এটাও অনুধাবনমূলক প্রশ্নে প্রায়ই আসে যে উৎপত্তিগত অর্থে পদের ব্যাখ্যা দাও, তখন তোমরা বলবা পদ হচ্ছে বাংলা শব্দ, এটার ইংরেজি শব্দ হচ্ছে টার্ম, এটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। সুতরাং আমরা বলতে পারি কোনো পদ বলতে বোঝায় উৎপত্তিগত অর্থে পদ হচ্ছে প্রান্ত বা কোনো যুক্তিবাক্যের প্রান্ত বা সীমাকে বলা হয়, অথবা দুই প্রান্তকে বলা হয় পদ। কারণ আমরা জানি একটা যুক্তিবাক্যের পদের সংখ্যা দুইটা। একটা যুক্তিবাক্যে পদের সংখ্যা কয়টা থাকে? মাত্র দুইটা থাকে। একটা উদ্দেশ্য পদ, হ্যাঁ, আর বিধেয় পদ। এক প্রান্তে, শুরুর প্রান্তে থাকে উদ্দেশ্য এবং শেষের প্রান্তে থাকে বিধেয় পদ। কি পারবা না? আচ্ছা দেখো, এই প্রশ্নগুলো পারো কিনা দেখো। শব্দ কি, পদ কি, এদের ইংরেজি শব্দ কি? শব্দ কি? কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটি শব্দ তৈরি হয়। এটার ইংরেজি শব্দ কি? শব্দের ইংরেজি শব্দ ওয়ার্ড। পদ কি? কয়েকটি শব্দ পাশাপাশি বসে পদ তৈরি হয়, পদের ইংরেজি শব্দ টার্ম। মাইর খাবা, কয়েকটি শব্দ পাশাপাশি বসে পদ হয় না, এইটা এরকম সংজ্ঞা আমি চাই নাই। আমি চাইছি একেবারে পারফেক্ট সংজ্ঞা। হ্যাঁ, ওইটাও হবে, ওটা অগতির গতি। তো আমরা বলবো যে কয়েকটা শব্দ পাশাপাশি বসে না, আমরা বলবো যে সেই সব শব্দকে পদ বলা হয়। যেমন আমরা শব্দের সংজ্ঞায় 3 প্রকার শব্দের সংজ্ঞা পড়েছিলাম: পদযোগ্য, সহপদযোগ্য, পদ অযোগ্য। তাদের মধ্যে পদযোগ্য শব্দগুলোকেই শুধু পদ বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পদযোগ্য শব্দগুলোকে যদি পদ বলে থাকি, তাহলে পদের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধের জায়গায় বসতে পারে, অথবা বসার ক্ষমতা রাখে, অথবা বসার যোগ্যতা থাকে, সেই সব শব্দ সমষ্টিকে আমরা বলি পদ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সহপদযোগ্যগুলোকেও বলতে। এবার পারবা? জি ম্যাম। তাহলে আমরা কয়েকটা শব্দ পাশাপাশি বসে শব্দ পদ হবে, এরকম সংজ্ঞা আমরা দিব? জি না, দিব না আমরা। হ্যাঁ, আমরা ভালো করে দিব। এখন দেখো, এই যে পরেরটা, শব্দের প্রকারভেদ ব্যাখ্যা করো। এটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষামূলক প্রশ্ন আসবে। তো এটা শব্দের প্রকারভেদ ব্যাখ্যা করতে গেলে শব্দ কয় প্রকার? 3 প্রকার। বলো, নাম বলো। পদযোগ্য, সহপদযোগ্য, পদযোগ্য। আচ্ছা, তো এখন দেখো ওগুলার সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, ব্যাখ্যা করবা, ব্যাস। এরপরে দেখো উৎপত্তিগত অর্থে পদের ব্যাখ্যা দাও। এটা অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে। এটা বললে কোনটা বলবা? এই প্রশ্নটা আসলে কোন উত্তরটা দিবা? যে উৎপত্তিগত অর্থে পদের ব্যাখ্যা দাও। উৎপত্তিগত মানে পদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। ল্যাটিন শব্দ টার্মিনাস এসেছে। টার্মিনাস শব্দ হলো সীমারেখা। আচ্ছা বুঝছি, পারবেন। আচ্ছা বুঝছি আমি, পারবেন আপনি। এরপরে দেখেন টার্মিনাস শব্দের অর্থ কি তাইলে? সীমারেখা না বলে বলবা প্রান্ত বা সীমা। ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, এটি কোন ভাষার শব্দ বলো? ল্যাটিন। ল্যাটিন, ইয়েস। একটি যুক্তিবাক্যে পদের সংখ্যা কয়টি এবং কি কি? একটি যুক্তিবাক্যে পদের সংখ্যা 2টি, উদ্দেশ্য এবং বিধেয়। ভেরি গুড। উদ্দেশ্যপদ কাকে বলা হয়? যে যে শব্দ যে শব্দ সমষ্টি পদের উদ্দেশ্যের জায়গায় বসে। না, একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, কোনো একটা যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে বলা হবে উদ্দেশ্যপদ, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হবে বিধেয় পদ। সাবজেক্ট, প্রেডিকেট আমরা পড়েছি না, প্রেডিকেবলস পড়েছিলাম, মনে আছে? প্রেডিকেবলস মানে বিধেয়ক, উদ্দেশ্য আর বিধেয় মিলে, যেটা তোমাদের এই অধ্যায়ে নাই। কিন্তু দেখো, প্রত্যেকটা আমরা বলি যুক্তিবাক্যের প্রতিটা যুক্তিবাক্যের পদের সংখ্যা থাকে কেবলই 2টা। একটা হলো উদ্দেশ্যপদ, যেটা শুরুতেই বসে, মানে যার সম্পর্কে, কোনো একটা যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে বলা হবে উদ্দেশ্যপদ। আর উদ্দেশ্য সম্পর্কে যে বক্তব্যটা বলা হবে, যেমন মানুষ হয় মরণশীল, মানুষ সম্পর্কে মরণশীল কথাটা বলা হয়েছে, এই জন্য মরণশীলটা হলো তোমার বিধেয় পদ, আর উদ্দেশ্যপদটা হচ্ছে তোমার মানুষ। উদ্দেশ্যটা হচ্ছে তোমার মানুষ আর মরণশীলটা হচ্ছে তোমার বিধেয় পদ। এবার বুঝতে পারছো যে একটা বাক্যের একটা যুক্তিবাক্যের কয়টা অংশ থাকে? একটা যুক্তিবাক্যে পদের সংখ্যা কয়টা থাকে? অংশ না, অংশ হলে ভিন্ন কথা। একটা যুক্তিবাক্যের, আচ্ছা আমি এটাও জিজ্ঞেস করি, একটা যুক্তিবাক্যের কয়টা অংশ থাকে বলো? একটা যুক্তিবাক্যের অংশ কয়টা থাকে? 3টা। কি কি? উদ্দেশ্য, বিধেয়, বিধেয় আর ওই যে মাঝখানে যে থাকে যে সংযোজক। বিয়ের ঘটক না? উদ্দেশ্য, বিধেয় আর হচ্ছে বিয়ের ঘটক বলছি আমরা তাকে, নাকি? সংযোজককে আমরা কার সাথে তুলনা করি? বিয়ের ঘটকের সাথে তো, হ্যাঁ, বিয়ের ঘটকের সাথে। উদ্দেশ্য আমরা মনে করি মেয়ে, বিধেয় আমরা মনে করি ছেলে, আর উদ্দেশ্য আর বিধেয় মিলে যে যুক্তি বাক্য হবে সেইটাকে আমরা বলি যুক্তিবাক্য, আর যে একসাথে করবে সেটাকে আমরা বলি সংযোজক। অর্থাৎ সংযোজকের মানে প্রকৃতি হচ্ছে 2 ধরনের, একটা হলো হাবোধক, একটা হচ্ছে নাবোধক। এখানে যদি তোমাদের আসে যে একটা যুক্তিবাক্যে পদের সংখ্যা কয়টা, তখন বলবা পদের সংখ্যা 2টাই, একটা হলো উদ্দেশ্যপদ আর একটা হচ্ছে বিধেয় পদ। আর যদি বলা হয় একটা যুক্তিবাক্যে মোট অংশ কয়টি, তখন বলবা 3টি, একটা হলো উদ্দেশ্যপদ, একটা বিধেয় পদ আর একটা হচ্ছে সংযোজক। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যা সম্পর্কে কিছু বলা হবে, বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে, আর সংযোজক হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়কে যে একসাথে করে একটা যুক্তিবাক্য গঠন করতে সাহায্য করে, তাকেই বলা হয় সংযোজক। মনে থাকবে? বলো মনে থাকবে নাকি? এখন আসো যে প্রত্যেকটা পদের দিক কয়টা থাকে, কয়টা দিক থাকে? এখন আমরা পদের বিভিন্ন দিক, হ্যাঁ, একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। প্রত্যেকটা পদের দিক কয়টা থাকবে? 2টা। একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। গুণের দিকের নাম কি যুক্তিবিদ্যার ভাষায়? আমরা সাধারণ ভাষায় প্রত্যেকটা পদের 2টা দিক থাকে, একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। এখন যুক্তিবিদ্যার ভাষায় আমরা এগুলো আলাদা আলাদা শব্দ হিসেবে জানি। তো যুক্তিবিদ্যার ভাষায় গুণের দিককে বলা হয় যাত্রার্থ, আর পরিমাণের দিককে বলা হয় ব্যক্তার্থ। যুক্তিবিদ্যার ভাষায় এই গুণের দিককে আমরা গুণ না বলে কি বলে থাকি? যাত্রার্থ বলি। আর পরিমাণকে পরিমাণ না বলে আমরা কি বলে থাকি? ব্যক্তার্থ বলি। তাহলে প্রত্যেকটা পদের কয়টা অংশ থাকে? এগুলো একদম ভালো করে পড়ে যাবা, যাতে আর মানে কোনো ভুল না হয়, ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তাহলে প্রত্যেকটা পদের অংশ কয়টা থাকে? 2টা। একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। গুণকে আমরা কি বলি? যাত্রার্থ। পরিমাণকে আমরা কি বলি? ব্যক্তার্থ। তাহলে প্রত্যেকটা পদের কয়টা দিক থাকে? 2টা। একটা হচ্ছে গুণের আর একটা হচ্ছে পরিমাণের। গুণকে আমরা, হ্যাঁ, গুণকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় কি বলি? যাত্রার্থ। আর পরিমাণকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় কি বলি? ব্যক্তার্থ। ভেরি গুড। এখন আসো, ব্যক্তার্থ কাকে বলা হয়, যাত্রার্থ কাকে বলা হয়, অথবা কোন জিনিসটাকে আমরা ব্যক্তার্থ বলি, কোন জিনিসটাকে আমরা যাত্রার্থ বলি। একটা পদের একই অর্থে একটা পদের পরিমাণকে আমরা বলি ব্যক্তার্থ, অথবা তোমরা এভাবেই বলতে পারো, একটা পদের সম্পূর্ণ পরিমাণকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ। একটা পদের সম্পূর্ণ পরিমাণকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ। যেমন মানুষ পদ, মানুষ একটা পদ, বই একটা পদ, টেবিল একটা পদ। যখন আমরা মানুষ পদ বলবো, এই পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ।
আবার যদি আমরা কলম পদ বলি তখন বলবো এই পদের ব্যক্তার্থ বলবো যে সকল কলম। অথবা যদি আমরা বই বলি তাহলে বই পদের ব্যক্তার্থ বলবো সকল বই। তো দেখো ব্যক্তার্থর সংজ্ঞা কি বলছি, একটা পদ একই অর্থে তার সম্পূর্ণ পরিমাণকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ। এটা না বলে এরকমও বলতে পারবা, একটা পদের সম্পূর্ণ পরিমাণকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ। বুঝতে পারছো? জি ম্যাম। আর জাত্যার্থ, যে কোনো পদের আবশ্যিক এবং অপরিহার্য গুণকে বলা হয় জাত্যার্থ। আমরা যে কোনো গুণকে না, আবশ্যিক এবং অপরিহার্য যেই গুণের জন্য আমরা একটা পদকে চিনতে পারি, বুঝতে পারি যে এটা এই পদ। যেমন আমরা মানুষকে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তির জন্য অন্যান্য পদ থেকে আলাদা করি। বিশেষ করে বুদ্ধিবৃত্তির জন্য আমরা মানুষকে অন্য সকল প্রকার জীব থেকে আমরা মানুষ পদটাকে আলাদা করতে পারি। সুতরাং এই যে চিহ্নিত করার উপায় আবশ্যিক গুণ, এই আবশ্যিক গুণের জন্যই যে কোনো একটা পদের আবশ্যিক এবং অপরিহার্য গুণের নাম হচ্ছে জাত্যার্থ। শুধু গুণ না, আরও কত গুণ আছে, কিন্তু আবশ্যিক গুণের নামই হচ্ছে তোমার জাত্যার্থ। যে কোনো পদের আবশ্যিক এবং অপরিহার্য গুণকে বলা হয় সেই পদের জাত্যার্থ। তাহলে প্রত্যেকটা পদের কয়টা দিক থাকে? দুইটা। একটাকে বলা হয় গুণের দিক আর একটাকে বলা হয় পরিমাণের দিক। গুণের দিকের নাম কি? পরিমাণের দিকের নাম কি? আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, পরিমাণের দিকের নাম কি? আর গুণের দিকের নাম কি? জাত্যার্থ। এখন আসো, ব্যক্তার্থ কাকে বলা হয়? ব্যক্তার্থ কাকে বলা হয়? ব্যক্তার্থ। আর জাত্যার্থ কাকে বলা হয়? পদের আবশ্যিক ও অপরিহার্য গুণকে জাত্যার্থ বলা। এখন এইখান থেকে একটা তোমার প্রশ্ন থাকতে পারে, এই যে ব্যক্তার্থ আর জাত্যার্থ, এদের সম্পর্কটা কীরকম? ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্কটা কেমন হয়? তখন আমরা জানি যে ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্ক হচ্ছে হ্রাস বৃদ্ধিমূলক। তো আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করব। প্রথমে বলে নিবা যে ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্ক হচ্ছে হ্রাস বৃদ্ধিমূলক, অর্থাৎ বাড়া কমামূলক। ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। কখনো তোমার প্রশ্নে সরাসরি আসে যে ব্যক্তার্থের দিক থেকে এটা সম্পর্কটা ব্যাখ্যা করো, তখন ঠিক এইভাবে লিখবা, ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। আবার কখনো কখনো প্রশ্ন ঘুরিয়ে আসে যে জাত্যার্থের দিক থেকে ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্কটা ব্যাখ্যা করো, তখন তুমি এইভাবে লিখবা যে জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। একই কথা, তুমি একই উদাহরণ, শুধু যখন এই যে দেখো এখানে ছকে যখন ব্যক্তার্থের দিক থেকে আসবে তখন ব্যক্তার্থটা আগে লিখবা, জাত্যার্থটা পরে লিখবা। আর যদি জাত্যার্থর দিক থেকে প্রশ্নে আসে তখন জাত্যার্থটা আগে লিখবা, এই অংশটা এখানে লিখবা আর এই অংশটা এখানে লিখবা। এইটাই শুধু চেঞ্জ করতে হবে, আর কিছু না। আর বাকিটা তুমি বুঝার চেষ্টা করো এবং ছকটা আগে করার চেষ্টা করবা। ছকটা যদি তুমি বুঝো তাহলে ছকটা যা তুমি করলা এইটাই তুমি শুধু লিখে দিবা, ছকটা দেখে দেখে ব্যাখ্যা করবা। এখন আসো আমরা ছকটা কিভাবে লিখি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে এরকম তুমি 4টা ঘর বানাবা, 1টা 2টা 3টা 4টা, এরকম ছক কেটে এরকম 4টা ঘর সারি বানাবা। 4টা সারির মধ্যে এরকম আনুভূমিক রেখা টানবা, এদিক থেকে নিচের রেখাটার নাম হচ্ছে আনুভূমিক রেখা। তো আমরা এদিক থেকে একটা টান দিব, ঘর বানাবো, এদিক থেকে আরেকটা ঘর বানাবো। এখানে 3টা ঘর বানাবো, একটার মধ্যে পদের নাম লিখবো, আরেকটার মধ্যে ব্যক্তার্থ লিখবো, আরেকটার মধ্যে জাত্যার্থ লিখবো। এটা একটা সহজ ছক। এরপরে আমরা এইখান থেকে করব না, আমরা প্রথম সারি থেকে করব না, আমরা মাঝখান থেকে যাব। প্রথমে আমরা লিখলাম মানুষ, কারণ এটা একটা সহজ উদাহরণ। প্রথমে আমরা লিখলাম মানুষ, মানুষ লিখে মানুষ পদের ব্যক্তার্থ কি বলেছিলাম বলো? সব মানুষ। হ্যাঁ, মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ। মানুষ পদের জাত্যার্থ কি বলেছিলাম বলো? বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। হ্যাঁ, মানুষ পদের আবশ্যিক গুণ ছিল বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এখন আমরা মানুষ থেকে এক ধাপ উপরে, আমরা মানুষটাকে পেলাম কোথা থেকে? জীব শ্রেণী থেকে পেলাম না? তো মানুষটাকে আমরা এক ধাপ উপরের ধাপে যাব, জীব অথবা প্রাণী শ্রেণীতে গেলাম। তো দেখো, জীব অথবা প্রাণীর ব্যক্তার্থ হবে সব জীব অথবা সব প্রাণী, কিন্তু তার জাত্যার্থ কমে গিয়ে হবে শুধু জীববৃত্তি। অন্যান্য সব জীবের কি বুদ্ধিবৃত্তি আছে বলো? জীবের কি বুদ্ধিবৃত্তি আছে? নাই। শুধু বুদ্ধিবৃত্তি গুণটা কার আছে?
মানুষের মানুষ মানুষের মানুষের সুতরাং দেখো এই যে যে ব্যক্তার্থ যখন বাড়লো যাত্রার্থ কমে গেল। এই যে ব্যক্তার্থ সব মানুষের চাইতে সব জীব বেশি নাকি সব মানুষ বেশি বলো? সব জীব বেশি। সব জীব বেশি। তাহলে এইখানে আমার ছিল সব মানুষ, মানুষ পদের ব্যক্তার্থ ছিল সব মানুষ, কিন্তু সে এক ধাপ উপরে গিয়ে আমরা যদি জীব শ্রেণীতে চলে যাই তাহলে ব্যক্তার্থ বেড়ে গিয়ে হলো সব জীব। তাহলে মানুষ থেকে সব জীবে চলে গেলে ব্যক্তার্থ বেড়ে গেল। কিন্তু আবার এইখানে ছিল বুদ্ধিবৃত্তি জীববৃত্তি, কিন্তু এইখানে শুধু জীবের যাত্রার্থ হলো শুধু জীববৃত্তি। দেখো ব্যক্তার্থ বাড়লো কিন্তু যাত্রার্থ কমলো। কমলো। দেখো কমলো কিনা, ঠিক আছে কিনা? তাই আমি মানে লাইন কেটে গেছিল, ইলেকট্রিসিটি গেছিল গত। আচ্ছা অসুবিধা নাই, আচ্ছা অসুবিধা নাই। এখন দেখো তো আমরা দেখো আরেক ধাপ এই মানুষ থেকে এখন এক ধাপ নিচে গেলাম। আমি এখানে শিক্ষিত মানুষ লিখতে পারি, অশিক্ষিত মানুষ লিখতে পারি, সৎ মানুষ লিখতে পারি, অসৎ মানুষ লিখতে পারি, যাই লিখি না কেন লিখলাম। তো এখন মানুষ থেকে এক ধাপ নিচে শিক্ষিত মানুষে গেলাম। মনে করো ধরো আমি শিক্ষিত মানুষে গেলাম। তো শিক্ষিত মানুষ যেহেতু শিক্ষিত মানুষের ব্যক্তার্থ কী হবে তাহলে? সব শিক্ষিত মানুষ। তো আমরা তো বলছি হ্যাঁ সব শিক্ষিত মানুষ, যেই পদটা বলবো তার সাথে সব যুক্ত করে দিলেই মানে ওই যে ওই পদের সম্পূর্ণ পরিমাণটাকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ একই অর্থে। তাহলে শিক্ষিত মানুষের ব্যক্তার্থ হবে সব শিক্ষিত মানুষ। আর যাত্রার্থ দেখো সব মানুষ থেকে সব শিক্ষিত মানুষ বেশি নাকি কম বলো? কম। কম। তাহলে এই যে দেখো একবার ব্যক্তার্থ বেড়ে গিয়েছিল, যাত্রার্থ কমে গিয়েছিল। আবার সব মানুষ থেকে আমরা মানুষ থেকে এক ধাপ নিচে আসলে দেখা গেল ব্যক্তার্থ কমলো কিন্তু যাত্রার্থ আবার বেড়ে গেল। বেড়ে গেল কীভাবে? মানুষ হিসেবে তার বুদ্ধিবৃত্তি জীববৃত্তি গুণ তো আছেই, এবং সে যে শিক্ষিত মানুষ তার জন্য সেখানে শিক্ষা গুণটা যোগ করা হলো। আবার যদি সে অশিক্ষিত হতো তাহলে এখানে অশিক্ষা গুণটাও যোগ করা হতো। আবার যদি এখানে সৎ হতো তাহলে এখানে সৎ বা অসৎ হলে অসৎ গুণটা যোগ করা হতো। তাহলে দেখো এই যে ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, সুতরাং আমরা বলতে পারি ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। আমরা কি আমরা কি বুঝতে পারছি? ঠিক তোমরা প্রথমে বলবা যে ব্যক্তার্থ যাত্রার্থের হ্রাসবৃদ্ধির সম্পর্কটা বড় হিসাবেই আসে, বড় প্রশ্ন হিসাবে আসে, উচ্চতর দক্ষতা অথবা প্রয়োগমূলকই আসে। তখন তোমরা প্রথমে বলবা যে আমরা জানি ব্যক্তার্থ এবং যাত্রার্থ সম্পর্কটা হচ্ছে হ্রাসবৃদ্ধিমূলক। এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এক ব্যক্তার্থের দিক থেকে আরেক যাত্রার্থের দিক থেকে। যদি ব্যক্তার্থের দিক থেকে বলি তাহলে আমরা বলতে পারি ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। আবার যদি আমরা যাত্রার্থের দিক থেকে প্রকাশ করি তখনও আমরা বলতে পারি যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, যাত্রার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। তো তোমার তো সবগুলো একসাথে আসবে না। আর যদি এরকম উল্লেখ করে না আসে তাহলে যে কোনো একটা এরকম একটা তুমি একটা দিক দিয়েই বুঝাবা যে এই সম্পর্কটাকে আমি এরকম বোঝাতে পারি ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। এরপরেই তুমি ছকটা করবা। ছকটা করার পরে তুমি আগে ঘর করবা, 4টা ঘর করবা। ঘর করে প্রথমে মিডিল টার্মে মানুষ রাখবা। মানুষ, এটা সহজ আর কি, উদাহরণটা সহজ এই জন্য আমি দিয়ে থাকি। মানুষ পদটা রেখে এখানে ব্যক্তার্থ লিখবা এবং এখানে যাত্রার্থ লিখবা। তুমি ঠিক এইটা দেখে দেখে এখানে যা করলা ঠিক সেটাই ব্যাখ্যা করবা। যে আমার ছকে দেখা যাচ্ছে আমি প্রথমে মানুষ পদটি নিয়েছিলাম মাঝখানে, এবং মানুষ পদের ব্যক্তার্থ দেখা গেল সব মানুষ, এবং দেখা যাচ্ছে মানুষের যাত্রার্থ হচ্ছে আমি জানি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এরপরে আমি মানুষ থেকে এক ধাপ উপরে গেলাম, উপরে জীব শ্রেণীতে গেলাম। দেখা গেল যে মানুষ পদের থেকে জীবের সংখ্যা বেশি, সুতরাং তার ব্যক্তার্থ হয়ে গেল সব জীব। এখান মানুষ থেকে জীবের ব্যক্তার্থ বেড়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তার্থ বেড়ে গেলেও যাত্রার্থ তার কমে গেল, যেহেতু আমরা জানি জীবের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এখানে কমে গেল। আবার আমি মানুষ থেকে এক ধাপ নিচে আসলাম, নিচে এসে দেখা গেল যে মানুষ পদের আমি শিক্ষিত মানুষে আসলাম অথবা সৎ মানুষে আসলাম, সেইখানে তার ব্যক্তার্থ আবার কমে গেল, কারণ সব মানুষের চাইতে সব শিক্ষিত মানুষের কম, সুতরাং ব্যক্তার্থ কমলেও তার যাত্রার্থ আবার বেড়ে গেল। সুতরাং আমরা বলতে পারি ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। বলো কঠিন লাগছে এখন? জি না ম্যাম, আপনি যখন পড়ান তখন ম্যাম কিছুই কঠিন লাগে না, শুধু ব্যক্তার্থ। হ্যাঁ, এখন আমার ফুস দিচ্ছ না? জি না ম্যাম, সত্যি। আচ্ছা এখন বলো
এইটা একটা সমালোচনার সাথেও আসে, প্রশ্নটা একটু সমালোচনামূলক আসে কখনো কখনো, যে ব্যক্তার্থ আর জাত্যার্থের হ্রাসবৃদ্ধির সম্পর্কটি কি ত্রুটিমুক্ত। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একেবারে ত্রুটিমুক্ত না, যেহেতু এটা গণিত না, একেবারে নিরেট বিজ্ঞান না, এটা হলো অনুমানমূলক বিজ্ঞান। আমাদের যুক্তিবিদ্যাটা যেহেতু অনুমানমূলক বিজ্ঞান, এইখানে সমালোচনা থাকবেই, এইখানে ভুল ত্রুটি থাকবে, এবং সেটা কিভাবে উতরানো যায় সেই চেষ্টাও করা হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্কটা হচ্ছে ত্রুটির সমূহ কী কী রয়েছে। এই নিয়ম শুধু শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শুধু এই যে মানুষ বললাম, প্রাণী বললাম, সব মানুষ বললাম, এগুলো শুধু শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য। কারো নাম দিয়ে বলি নাই, রহিম বলি নাই, রাজ বলি নাই, বৃষ্টি বলি নাই, এরকম বলি নাই, বলছি এগুলো বলি নাই। সুতরাং এগুলো শুধুমাত্র শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তি বা বস্তুবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি সমজাতীয় পদের ক্ষেত্রে প্রযোজ্য, একই জাতীয় পদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ভিন্ন জাতীয় পদের ক্ষেত্রেও প্রযোজ্য না। এটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না, এই জন্য এটাও একটা সমালোচনা। এর অনেক সময় দেখা যায় ব্যক্তার্থ বাড়লেও জাত্যার্থ বাড়ে না, আবার কোনো কোনো সময় দেখা যায় যে কোন পদের নতুন জাত্যার্থ পাওয়া গেলেও ব্যক্তার্থ ঠিকমতো পরিবর্তন হয় না। সুতরাং এই সমালোচনাগুলো তোমরা একটু জেনে রাখবা। এই কয়টাই সমালোচনা আছে। এটা হচ্ছে সমালোচনা সহ ব্যক্তার্থ আর জাত্যার্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক। তো আমাদের তো সময় আছেই, তো আমাদের কি আজকে এ পর্যন্তই থাক, ব্যক্তার্থ আর জাত্যার্থ পর্যন্তই থাক, কারণ সময় তো আছেই। আমরা আস্তে ধীরে পড়ি, তাহলে আমাদের সুবিধা লাগবে। সব ক্লাসেই যেন পড়া মুখস্থ হয়ে যায়, পড়াটা যেন ক্লাসেই হয়ে যায়। জি ম্যাম। তোমরা ক্লাসগুলো ঠিক মতো করবা, যেন পড়াটা যেন অন্তত ক্লাসে যেন হয়ে যায়। এটার জন্য যেন ম্যাম সপ্তাহে কয়দিন ক্লাস? সপ্তাহে তো 2 দিন আছে, একদিন হচ্ছে রবিবার আজকে, আর একটা হলো কালকেও ক্লাস আছে। কালকে হচ্ছে তোমাদের না, কালকে 1:30টায় ক্লাস। আজকে তো আমাদের মিটিং, এই জন্য আমি একটু আগে ক্লাস নিয়েছি। নামাজ কালাম আছে, আবার বের হবো, আমি দূরে থেকে যাই, সেই জন্যে। বলো বলো। প্রথম অধ্যায়ের তো এই যে কিছু বাকি ছিল, এই আপনার